ইতিহাস ভুলে যায় ইতিহাসকে, ইতিহাস হারিয়ে যায় ইতিহাসে। হাস্যরসিক গোপাল ভাঁড়ের নাম শুনেনি পৃথিবীতে এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। সনি আর্ট কর্তৃক প্রচারিত কার্টুন অথবা বয়োবৃদ্ধদের মুখে শোনা গল্পগুজবের মাধ্যমে গোপাল ভাঁড়কে চেনা, আবার কেউ বা তার অস্তিত্বের সঠিক ইতিহাস ঘেঁটে তার নাম যশ ও ভাড়ামি সম্বন্ধে জানেন। তিনি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ ছিলেন। অত্যন্ত রসিক মানুষ ছিলেন বলে তৎকালীন সময়ে শিশু কিশোর বৃদ্ধ সবার প্রিয় মানুষ ছিলেন গোপাল। তিনি কবি ছিলেন। মিলান সাগর নামক তার কবিতা আছে। ভাড়ামি আর বুদ্ধির খেল দেখিয়ে তিনি রাজপ্রাসাদের সবার মন জয় করেছিলেন। মোট কথা, কৃষ্ণচন্দ্রের রাজসভা ও কৃষ্ণনগরের জনগণের যাবতীয় বিনোদনের আস্ত এক ভাণ্ডার ছিলেন গোপাল। কিন্তু এত প্রিয় মানুষ হয়েও বাংলাতে তার ঠাঁই হয়নি। তখন ছিল 1757 সাল। তরুণ নবাব সিরাজ তখন বাংলা, বিহার ও উড়িষ্যার নবাবি করতেন। তখন মীর জাফর, ঘসিটি বেগম, জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদরা নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত। তারা প্রত্যেকেই তাদের হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সাথে চুক্তিবদ্ধ হয়। ঠিক এই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ভয়ঙ্কর বলয়ে যোগদান করেন। কৃষ্ণচন্দ্রের সকল সভাসদ তার যোগদানের সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি সমর্থন করলেন না, আর সেই ব্যক্তিটি হল গোপাল ভাঁড়। গোপাল কৃষ্ণচন্দ্রকে বোঝাতে লাগলেন, নিজ দেশের নবাবের বিরুদ্ধে গিয়ে ইংরেজদের সাহায্য করতে মানা করলেন। তিনি বললেন, ইংরেজরা গায়ে সুচ হয়ে ঢুকে কুড়াল হয়ে বের হবে। তাদের স্বার্থবিরোধী কাজ করলে আপনার সকল উপকারের কথা ভুলে আপনাকে শুলে চড়াতে পিছপা হবেন না। সর্বোপরি গোপাল বাংলা মায়ের এমন সর্বনাশ না করতে কৃষ্ণচন্দ্রকে বারবার অনুরোধ করলেন। কিন্তু কৃষ্ণচন্দ্র তার কথায় কর্ণপাত করলেন না, বরং তার সভাসদদের নিয়ে গোপালকে বিদ্রূপ করতে লাগলেন। কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন, গোপাল, যদি তুমি নবাবকে মুখ ভেঙচি দিয়ে আসতে পারো তবে আমি এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকব। গোপাল কৃষ্ণচন্দ্রের রাজদরবার থেকে বিদায় নিয়ে ছুটলেন মুর্শিদাবাদের দিকে। কিন্তু নবাবের হিরাজিল প্রাসাদের রক্ষীরা কিছুতেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না। উপায় খুঁজে না পেয়ে গোপাল এক রক্ষীর হাতে কামড় বসিয়ে দিলেন। ফলশ্রুতিতে প্রাসাদ রক্ষী গোপালকে ধরে নিয়ে নবাবের কাছে গেলেন। সব শুনে নবাব বললেন, কে তুমি? কোথা থেকে এসেছো? আমাকে কি প্রয়োজন? গোপাল কোনো কথা না বলে নবাবকে মুখ ভেঙচি দিলেন। নবাব ভাবলেন, কি ব্যাপার? গোপাল আবারও ভেঙচি দিলেন। নবাব গোপালকে আটক করলেন। বললেন, আগামীকাল তোমার বিচার হবে। এরই মধ্যে গোপাল মির্জাপুরকে বললেন, আমি এসেছিলাম তোমাদের সকল ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু আমি কিছু বলবো না, কারণ এই ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিলে কৃষ্ণচন্দ্রও ফেঁসে যাবে। নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারাক, কারণ তিনি যে আমার অন্নদাতা, পরমান্নদাতা। মীর জাফর তার এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেল। সে নবাবকে জানালো যে গোপাল তাকে শয়তান বলে গালি দিয়েছে, যত দ্রুত সম্ভব তার ফাঁসির ব্যবস্থা করা হোক। পরদিন সকালে গোপালের ফাঁসির ব্যবস্থা করা হলো, কিন্তু গোপালের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। নবাব গোপালের মুখের দিকে তাকাতেই গোপাল আবারও ভেঙচি দিল। এবার নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেল। নবাব ভাবলেন, এ তো দেখছি বড্ড পাগল, পাগলকে ফাঁসি দেয়া ঠিক হবে না। নবাব কবিরাজকে ডেকে বললেন, দেখুন তো এ পাগল কিনা। কবিরাজ রায় দিল, এ এক উন্মাদ। নবাব গোপালকে মুক্ত করে দিলেন। দেশপ্রেমিক গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে। যখন জানতে পারলেন কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে অটল, গোপাল ঠিক করলেন কৃষ্ণচন্দ্রের সভায় আর যাবেন না। গোপাল এও ঠিক করলেন যে তিনি এই কৃষ্ণনগরেও আর থাকবেন না। অত্যন্ত ব্যথিত মন নিয়ে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে সপরিবারে রাজ্য ত্যাগ করলেন গোপাল ভাঁড়। এরপর থেকে
সদা হাস্যময় গোপাল ভাঁড়কে বাংলায় আর দেখা মেলেনি। পরবর্তীতে দেশদ্রোহী ও অত্যাচারী রাজা কৃষ্ণচন্দ্র এবং বেঈমান মীরজাফররা ইংরেজদের পা চাটা গোলামে পরিণত হয়েছিল। পশ্চিমবঙ্গের মধ্যে কৃষ্ণনগর এমন একটি স্থান যেখানে অনেক গুণী মানুষেরা বসবাস করতেন। গোপাল ভাঁড়, রাজা কৃষ্ণচন্দ্র, সভাকবি ভারতচন্দ্র ও চঞ্চল কুমার মজুমদারের মতো লোকের আবাসস্থল ছিল কৃষ্ণনগর। তাই কৃষ্ণনগর সম্পর্কে না জানলে, এদের গুণ ও কীর্তি সম্পর্কে জানলে তা পূর্ণতা পাবে না। তাই আজকের এই পর্বে আমরা জানব বহু গুণী মানুষের আবাসস্থল কৃষ্ণনগর সম্পর্কে। কৃষ্ণনগর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার সদর শহর ও পৌরসভা এলাকা। কৃষ্ণনগরের ঘূর্ণীয় মাটির পুতুল ও মূর্তি পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কুটির শিল্পগুলির অন্যতম। এটি বর্তমানে নদিয়া জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ও প্রাচীন বাংলার অন্যতম শিক্ষা ও সংস্কৃতির শহর বলে পরিচিত। কৃষ্ণনগরের বারদোলের মেলা বাংলার অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলা। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এই মেলার প্রবর্তক হিসেবে জানা যায়। সংস্কৃতি ও বিদ্যোৎসাহী রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারে এই স্থান কৃষ্ণনগর নামে খ্যাত। অতীতে এই জায়গার নাম ছিল রেওই। ভারতের 2001 সালের আদমশুমারি অনুসারে কৃষ্ণনগর শহরের জনসংখ্যা হল 1,39,070 জন। এর মধ্যে পুরুষ 51% এবং নারী 49%। এখানে সাক্ষরতার হার 79%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার 83% এবং নারীদের মধ্যে এই হার 75%। সারা ভারতের সাক্ষরতার হার 59.5%। তার চাইতে কৃষ্ণনগরের সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার 9% হল 6 বছর বা তার কম বয়সী। কৃষ্ণনগরে হিন্দু ধর্মের লোকজন বেশি বসবাস করে, যা মোট জনসংখ্যার প্রায় 90.82%। ইসলাম ধর্মের 5.98%, খ্রিস্টান ধর্মের 3.07%, শিখ ধর্মের 0.04%, বৌদ্ধ ধর্মের 0.2% এবং জৈন ধর্মের 0.01% লোক বসবাস করে কৃষ্ণনগরে। দ্বিজেন্দ্রলাল রায় মেমোরিয়াল স্টেডিয়াম বা ডিস্ট্রিক্ট স্টেডিয়াম হচ্ছে শহরের প্রধান ক্রীড়াঙ্গন। এখানে 1971 সালে স্বাধীন বাংলা ফুটবল দল এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। উত্তর ও দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান সংযোগ স্থাপনকারী রাস্তা জাতীয় সড়ক 12 বা পুরাতন 34 নং জাতীয় সড়ক কৃষ্ণনগর শহরের ওপর দিয়ে গেছে। সড়কপথে কৃষ্ণনগর পশ্চিমবঙ্গের অন্যান্য শহরের সাথে যুক্ত। কৃষ্ণনগর সিটি জাংশন রেলওয়ে স্টেশনটি পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদহ রেল বিভাগের অন্তর্গত একটি রেলওয়ে স্টেশন। নদিয়া রাজপরিবারের শ্রেষ্ঠ পুরুষ রাজা কৃষ্ণচন্দ্রের রাজধানী ছিল কৃষ্ণনগর। তিনি বিদ্বান, সংস্কৃত ও ফার্সি ভাষায় শিক্ষিত সঙ্গীত রসিক ছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন শাক্ত পাদবলিকার রামপ্রসাদ সেন, অন্নদামঙ্গল কাব্য প্রণেতা ভারতচন্দ্র রায়গুণাকর, হাস্যরসিক গোপাল ভাঁড় প্রমুখ বাংলার প্রবাদপ্রতিম গুণী ব্যক্তিদের পৃষ্ঠপোষক। তার চেষ্টায় এ স্থানে গুণী ব্যক্তিদের সমাবেশ হয় এবং কৃষ্ণনগর বাংলার সংস্কৃতি চর্চার পীঠস্থান হয়ে ওঠে। 1856 সালে সারস্বত চর্চার কেন্দ্ররূপে গড়ে কৃষ্ণনগর সাধারণ গ্রন্থাগার। কৃষ্ণনগরের জগদ্বিখ্যাত মৃৎশিল্পের সূত্রপাত ও জগদ্ধাত্রী পূজার প্রচলন তার সময়ে তার উদ্যোগেই ঘটেছিল। কৃষ্ণনগর পৌরসভা 1864 সালে প্রতিষ্ঠিত হয়। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।